আরণ্যক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। কিছুতেই কিন্তু এখানকার এই জীবনের সঙ্গে নিজেকে আমি খাপ খাওয়াইতে পারিতেছি না। বাংলাদেশ হইতে সদ্য আসিয়াছি, চিরকাল কলিকাতায় কাটাইয়াছি। এই আরণ্যভূমির নির্জনতা যেন পাথরের মতো বুকে চাপিয়া আছে বলিয়া মনে হয়। এক একদিন বৈকালে বেড়াইতে বাহির হইয়া অনেক দূর পর্যন্ত যাই। কাচারির কাছে তবু লোকজনের গলা শুনিতে পাওয়া যায়। রশি ২-৩ গেলেই কাচারি ঘরগুলো যেমন দীর্ঘ বনঝাও ও কাশ জঙ্গলের আড়ালে পড়ে, তখন মনে হয় সমস্ত পৃথিবীতে আমি একাকী। তারপর যতদূর যাওয়া যায় চওড়া মাঠের দুধারে ঘন বনের সারি বহুদূর পর্যন্ত চলিয়াছে। শুধু বন আর ঝোপ, গজারি গাছ, বাবলা, বন্য কাটাবাস, বেতঝোপ। গাছেরও ঝোপের মাথায় মাথায় অস্তন্যমুখ সূর্য সিঁদুর ছড়াইয়া দিয়াছে। সন্ধ্যার বাতাসে বন্যপুষ্প ও তৃণগুল্মের সুঘ্রাণ। প্রতি ঝোপ পাখির কাকলিতে মুখর, তার মধ্যে হিমালয়ের বনটিকাও আছে। মুক্ত দূরপ্রসারী তৃণবৃত প্রান্তর ও শ্যামল বনভূমির মেলা। এই সময় মাঝে মাঝে মনে হইত যে এখানে প্রকৃতির যে রূপ দেখিতেছি এমনটি আর কোথাও দেখি নাই। যতদূর চোখ যায় এসব যেন আমার। আমি এখানে একমাত্র মানুষ। আমার নির্জনতা ভঙ্গ করিতে আসিবে না কেউ। মুক্ত আকাশতলে নিস্তব্ধ সন্ধ্যায় দূর দিগন্তের সীমারেখা পর্যন্ত মনকে ও কল্পনাকে প্রসারিত করিয়া দেই। কাচারি হইতে প্রায় ১ ক্রোশ দূরে একটা নাবাল জায়গা আছে। সেখানে ক্ষুদ্র কয়েকটি পাহাড়ি ঝর্ণা ঝিরঝির করিয়া বহিয়া যাইতেছে। তাহার দুপারে জলজ লিলির বন, কলিকাতার বাগানে যাহাকে বলে স্পাইডার লিলি। বন্য স্পাইডার লিলি কখনো দেখি নাই। জানিতামও না যে এমন নিভৃত ঝর্ণার উপল বিছানো তীরে ফুটন্ত লিলি ফুলের এত শোভা হয়, বা বাতাসে তাহারা এত মৃদু কোমল সুবাস বিস্তার করে। কতবার গিয়া এখানটিতে চুপ করিয়া বসিয়া আকাশ, সন্ধ্যা ও নির্জনতা উপভোগ করিয়াছি। মাঝে মাঝে ঘোড়ায় চড়িয়া বেড়াই। প্রথম প্রথম ভালো চড়িতে পারিতাম না, ক্রমে ভালোই শিখিলাম। শিখিয়াই বুঝিলাম জীবনে এত আনন্দ আর কিছুতেই নাই। যে কখনো এমন নির্জন আকাশতলে দিগন্তব্যাপী বন প্রান্তরে ইচ্ছামতো ঘোড়া ছুটাইয়া না বেড়াইয়াছে, তাহাকে বোঝানো যাইবে না যে সে কি আনন্দ। কাচারি হইতে ১০-১৫ মাইল দূরবর্তী স্থানে তার ব্যাপারটি কাজ করিতেছে। প্রায়ই আজকাল সকালে ১ পেয়ালা চা খাইয়া ঘোড়ার পিঠে জিন কষাইয়া সেই যে ঘোড়ায় উঠি, কোনোদিন ফিরি বৈকালে, কোনোদিন বা ফিরিবার পথে জঙ্গলের মাথার উপর নক্ষত্র ওঠে, বৃহস্পতি জ্বলজ্বল করে, জ্যোৎস্না রাতে বনপুষ্পের সুভাব জ্যোৎস্নার সহিত মেশে, শৃগালের রব প্রহর ঘোষণা করে, জঙ্গলের ঝিঝি পোকা দল বাঁধিয়া ডাকিতে থাকে। যে কাজে এখানে আসা তার জন্য অনেক চেষ্টা করা যাইতেছে। এত হাজার বিঘা জমি হঠাৎ বন্দোবস্ত হওয়াও সোজা কথা না অবশ্য। আর একটা ব্যাপার এখানে আসিয়া জানিয়াছি, এই জমি আজ ৩০ বছর পূর্বে নদীগর্ভে সিকিস্তি হইয়া গিয়াছিল। ২০ বছর হইল বাহির হইয়াছে। কিন্তু যাহারা পিতৃপিতামহের জমি গঙ্গায় ভাঙিয়া যাওয়ার পরে অন্যত্র উঠিয়া গিয়া বাস করিয়াছিল, সেই পুরাতন প্রজাদিগণকে জমিদার এইসব জমিতে দখল দিতে চাহিতেছেন না। মোটা স্যালামি ও বর্ধিত হারে খাজনার লোভে নতুন প্রজাদের সঙ্গে বন্দোবস্ত করিতে চান। অথচ যেসব গৃহহীন আশ্রয়হীন অতি দরিদ্র পুরাতন প্রজাকে তাহাদের ন্যায্য অধিকার হইতে বঞ্চিত করা হইয়াছে, তাহারা বারবার অনুরোধ উপরোধ কান্নাকাটি করিয়াও জমি পাইতেছে না। আমার কাছেও অনেকে আসিয়াছিল, তাহাদের অবস্থা দেখিলে কষ্ট হয়। কিন্তু জমিদারের হুকুম, কোনো পুরাতন প্রজাকে জমি দেওয়া হইবে না। কারণ একবার চাপিয়া বসিলে তাহাদের পুরাতন সত্ত্ব তাহারা আইনত দাবি করিতে পারে। জমিদারের লাঠির জোর বেশি। প্রজারা আজ ২০ বৎসর ভূমিহীন ও গৃহহীন অবস্থায় দেশে দেশে মজুরি করিয়া খায়। কেহ সামান্য চাষাবাস করে, অনেকে মরিয়া গিয়াছে। তাহাদের ছেলেপিলেরা নাবালক বা অসহায়। প্রবল জমিদারের বিরুদ্ধে স্রোতের মুখে কুটার মতো ভাসিয়া যাইবে। এদিকে নতুন প্রজা সংগ্রহ করা যায় কোথা হইতে? মুঙ্গের, পূর্ণিয়া, ভাগলপুর, ছাপড়া প্রভৃতির নিকটবর্তী জেলা হইতে লোক যাহারা আসে, দর শুনিয়া পিছাইয়া যায়। ২-৫ জন কিছু কিছু লইতেছেও। এইরূপ মৃধগতিতে অগ্রসর হইলে ২০,০০০ বিঘা জঙ্গলি জমি প্রজাবিলি হইতে ২০-২৫ বছর লাগিয়া যাইবে। আমাদের এক ডিহি কাচারি আছে, সেও ঘোর জঙ্গলময় মহল। এখান থেকে ১৯ মাইল দূরে। জায়গাটার নাম লপটলিয়া। কিন্তু এখানেও যেমন জঙ্গল, সেখানেও তেমনি। কেবল সেখানে কাচারি রাখার উদ্দেশ্য এই যে, সেই জঙ্গলটা প্রতি বছর গোয়ালাদের গরু মহিষ চড়াইবার জন্য খাজনা করিয়া দেওয়া হয়। এ বাদে সেখানে প্রায় ২-৩০০ বিঘা জমিতে বন্যকুলের জঙ্গল আছে। লাখাকিট পুষিবার জন্য লোকে এই কুল বন জমা লইয়া থাকে।
এই টাকাটা আদায় করিবার জন্য সেখানে 10 টাকা মাহিনার একজন পাটোয়ারি ও তাহার একটা ছোট কাচারি আছে। কুলবা নিজারা দিবার সময় আসিতেছে। একদিন ঘোড়া করিয়া লবটলিয়াতে রওনা হইলাম। আমার কাচারি ও লবটলিয়ার মাঝখানে একটা উঁচু রাঙামাটির ডাঙা, প্রায় 7-8 মাইল লম্বা। এর নাম ফুলকিয়া বৈহার। কত ধরনের গাছপালা ও ঝোপ জঙ্গলে পরিপূর্ণ। জায়গায় জায়গায় বন এত ঘন যে ঘোড়ার গায়ে ডালপালা ঠেকে। ফুলকিয়া বৈহার যেখানে নামিয়া গিয়া সমতল ভূমির সহিত মিশিল, চানন বলিয়া একটি পাহাড়ি নদী সেখানে উপরখণ্ডের উপর দিয়া ঝিরঝির করিয়া বহিতেছে। বর্ষাকালে সেখানে জল খুব গভীর, শীতকালে এখন তত জল নাই। লবটলিয়ায় এই প্রথম আসিলাম। অতি ক্ষুদ্র এক খড়ের ঘর, তার মেঝে জমির সঙ্গে সমতল, ঘরের বেড়া পর্যন্ত শুকনো কাশের, বনঝাউয়ের ডালের পাতা দিয়ে বাঁধা। সন্ধ্যার কিছু পূর্বে সেখানে পৌঁছিলাম। এত শীত যেখানে থাকি সেখানে নাই। শীতে জমিয়া যাইবার উপক্রম হইলাম বেলা না পড়িতেই। সিপাহীরা বনের ডালপালা জ্বালাইয়া আগুন করিল। সে আগুনের ধারে ক্যাম্প চেয়ারে বসিলাম। অন্য সবাই গোল হইয়া আগুনের চারিধারে বসিল। কোথা থেকে শের পাচেক একটা রুই মাছ পাটোয়ারি আনিয়াছিল। এখন কথা উঠিল, রান্না করিবে কে? আমি সঙ্গে পাচক আনি নাই, নিজেও রান্না করিতে জানি না। আমার সঙ্গে সাক্ষাৎ করিবার জন্য 7-8 জন লবটলিয়াতে অপেক্ষা করিতেছিল। তাহাদের মধ্যে কন্টু মিশ্র নামে এক মৈথিল ব্রাহ্মণকে পাটোয়ারি রান্নার জন্য নিযুক্ত করিল। পাটোয়ারিকে বলিলাম, এসব লোকে কি যারা ডাকবে? পাটোয়ারি বলিল, না হুজুর, ওরা খাবার লোভে এসেছে। আপনার আসবার নাম শুনে আজ 2 দিন ধরে কাচারিতে এসে বসে আছে। এদেশের লোকের ওই রকম অভ্যেস। আরো অনেকে বোধহয় কাল আসবে। এমন কথা কখনো শুনি নাই। বলিলাম, সে কি? আমি তো নিমন্ত্রণ করিনি এদের। হুজুর, এরা বড় গরিব, ভাত জিনিসটা খেতে পায় না। কলাইয়ের ছাতু, মকাইয়ের ছাতু, এই এরা 12 মাস খায়। ভাত খেতে পাওয়াটা এরা ভোজের সমান বিবেচনা করে। আপনি আসছেন, ভাত খেতে পাবে এখানে, সেই লোভে সব এসেছে। দেখুন না আরো কত আসে। বাংলাদেশের লোকে বড় বেশি সভ্য হইয়া গিয়াছে ইহাদের তুলনায়, মনে হইল। কেন জানি না, এই অন্নভোজন লোলুপ সরল ব্যক্তিগুলিকে আমার সে রাত্রে এত ভালো লাগিল। আগুনের চারিধারে বসিয়া তাহারা নিজেদের মধ্যে গল্প করিতেছিল, আমি শুনিতেছিলাম। প্রথমে তাহারা আমার আগুনে বসিতে চাহে নাই, আমার প্রতি সম্মানসূচক দূরত্ব বজায় রাখিবার জন্য। আমি তাহাদের ডাকিয়া আনিলাম। পন্টু মিশ্র কাছে বসিয়াই আসান কাঠের ডালপালা জ্বালাইয়া মাছ রাঁধিতেছে। ধুনা পুড়াইবার মতো সুগন্ধ বাহির হইতেছে ধোয়া হইতে। আগুনের কুণ্ডের বাহির গেলে মনে হয় যেন আকাশ হইতে বরফ পড়িতেছে, এত শীত। খাওয়া দাওয়া হইতে রাত হইয়া গেল অনেক। কাচারিতে যত লোক ছিল সকলেই খাইল। তারপর আবার আগুনের ধারে গোল হইয়া বসা গেল। শীত মনে হইতেছে শরীরের রক্ত পর্যন্ত জমিয়া যাইবে। ফাঁকা বলিয়াই শীত বোধহয় এত বেশি, কিংবা বোধহয় হিমালয় বেশি দূর নয় বলিয়া। আগুনের ধারে আমরা 7-8 জন লোক, সামনে ছোট ছোট 2খানি খড়ের ঘর। একখানিতে থাকিব আমি, আর একখানিতে বাকি এতগুলি লোক। আমার চারিদিকে ঘিরিয়া অন্ধকার বন ও প্রান্তর, মাথার উপরে নক্ষত্র ছড়ানো দূরপ্রসারী অন্ধকার আকাশ। আমার বড় অদ্ভুত লাগিল, যেন চিরপরিচিত পৃথিবী হইতে নির্বাসিত হইয়া মহাশূন্যে এক গ্রহে অন্য এক অজ্ঞাত রহস্যময় জীবনধারার সহিত জড়িত হইয়া পড়িয়াছি। এক 30-32 বছরের লোক এ দলের মধ্যে আমার মনোযোগকে বিশেষভাবে আকৃষ্ট করিয়াছিল। লোকটির নাম গণরি তেওয়ারি। শ্যামবর্ণ দোহারা চেহারা, মাথায় বড় চুল, কপালে 2টি লম্বা ফোঁটা কাটা। এই শীতে গায়ে একখানা মোটা চাদর ছাড়া আর কিছু নাই। এদেশের রীতি অনুযায়ী গায়ে একটা মেজরাই থাকা উচিত ছিল, তা পর্যন্ত নাই। অনেকক্ষণ হইতে আমি লক্ষ্য করিতেছিলাম, সে সকলের দিকে কেমন কুণ্ঠিতভাবে চাহিতেছিল, কারো কথায় কোনো প্রতিবাদ করিতেছিল না। অথচ কথা যে কম বলিতেছিল তা নয়। আমার প্রতি কথার উত্তরে কেবল সে বলে, হুজুর। এদেশের লোকে যখন সামান্য মান্য উচ্চ পদস্থ ব্যক্তির কথা মানিয়া লয়, তখন কেবল মাথা সামনের দিকে অল্প ঝাঁকাইয়া সসম্ভ্রমে বলে, হুজুর। গণরীকে বলিলাম, তুমি থাকো কোথায় তেওয়ারিজি? আমি যে তাহাকে সরাসরি প্রশ্ন করিব, এতটা সম্মান যেন তাহার পক্ষে সম্পূর্ণ অপ্রত্যাশিত। এভাবে সে আমার দিকে চাহিল, বলিল, ভীমদাস টোলা হুজুর। তারপর সে তাহার জীবনের ইতিহাস বর্ণনা করিয়া গেল, একটানা নয়, আমার প্রশ্নের উত্তরে টুকরো টুকরো ভাবে। গণরি তেওয়ারির বয়স যখন 12 বছর, তার বাপ তখন মারা যায়। এক বৃদ্ধা পিসিমা তাহাকে মানুষ করে। সে পিসিমাও বাপের মৃত্যুর বছর 5 পরে যখন মারা গেলেন, গণরি তখন জগতে ভাগ্য অন্বেষণে বাহির হইল।
কিন্তু তাহার জগৎ পূর্বে পূর্ণিয়া শহর, পশ্চিমে ভাগলপুর জেলার সীমানা, দক্ষিণে এই নির্জন অরণ্যময় ফুলকিয়া বৈহার, উত্তরে কুশী নদী ইহারই মধ্যে সীমাবদ্ধ। ইহারই মধ্যে গ্রামে গ্রামে গৃহস্থের দুয়ারে ফিরিয়া, কখনো ঠাকুর পূজা করিয়া, কখনো গ্রাম্য পাঠশালায় পণ্ডিতি করিয়া, কায় ক্লেশে নিজের আহারের জন্য কলাইয়ের ছাতু ও চীনা ঘাসের দানার রুটির সংস্থান করিয়া আসিয়াছে। সম্প্রতি মাস 2 চাকুরি নাই। পর্বত্যা গ্রামের পাঠশালা উঠিয়া গিয়াছে। ফুলকিয়া বৈহারের 10,000 বিঘা অরণ্যময় অঞ্চলে লোকের বস্তি নাই। এখানে যে মহিষপালকের দল মহিষ চড়াইতে আনে জঙ্গলে, তাহাদের বাথানে বাথানে ঘুরিয়া খাদ্য ভিক্ষা করিয়া বেড়াইতেছিল। আজ আমার আসিবার খবর পাইয়া অনেকের সঙ্গে এখানে আসিয়াছে। আসিয়াছে কেন সে কথা আরো চমৎকার। এখানে এত লোক এসেছে কেন তিওয়ারিজি? হুজুর, সবাই বললে ফুলকিয়ার কাচারিতে ম্যানেজার এসেছেন, সেখানে গেলে ভাত খেতে পাওয়া যাবে, তাই ওরা এলো। ওদের সঙ্গে আমিও এলাম। ভাত এখানকার লোকে কি খেতে পায় না? কোথায় পাবে হুজুর? নগচ্ছি আর মরওয়ারিরা রোজ ভাত খায়। আমি নিজে আজ ভাত খেলাম বোধহয় 3 মাস পরে। গত ভাদ্র মাসের সংক্রান্তিতে রাসবিহারী সিং রাজপুতের বাড়ি নেমন্তন্ন ছিল। সে বড় লোক, ভাত খাওয়াইয়েছিল। তারপর আর খাইনি। যতগুলি লোক আসিয়াছিল, এই ভয়ানক শীতে কাহারও গাত্রবস্ত্র নাই। রাত্রে আগুন পোহাইয়া রাত কাটায়। শেষ রাত্রে শীত যখন বেশি পড়ে আর ঘুম হয় না শীতের চোটে। আগুনের খুব কাছে ঘেঁষিয়া বসিয়া থাকে ভোর পর্যন্ত। কেন জানি না, ইহাদের হঠাৎ এত ভালো লাগিল। ইহাদের দারিদ্র্য, ইহাদের সারল্য, কঠোর জীবনের সংগ্রামে ইহাদের যুজিবার ক্ষমতা, এই অন্ধকার আরণ্যভূমি ও হিমবর্ষী মুক্ত আকাশ, বিলাসিতার কোমল পুষ্পাস্পৃত পথে ইহাদের যাইতে দেয় নাই, কিন্তু ইহাদিগকে সত্যকার পুরুষ মানুষ করিয়া গড়িয়াছে। দুটি ভাত খাইতে পাওয়ার আনন্দে যারা ভীমদোষটোলা ও পর্বতা হইতে 9 মাইল পথ হাঁটিয়া আসিয়াছে বিনা নিমন্ত্রণে, তাহাদের মনের আনন্দ গ্রহণ করিবার শক্তি কত সতেজ ভাবিয়া বিস্মিত হইলাম। অনেক রাত্রে কিসের শব্দে ঘুম ভাঙিয়া গেল। শীতে মুখ বাহির করাও যেন কষ্টকর। এমন যে শীত এখানে তা না জানার দরুন উপযুক্ত গরম কাপড় ও লেপ্তশোক আনি নাই। কলিকাতায় যে কম্বল গায়ে দিতাম সেখানে আনিয়াছিলাম। শেষ রাত্রে সে যেন ঠান্ডা জল হইয়া যায় প্রতিদিন। যে পাশে শুইয়া থাকি, শরীরের গরমে সেদিকটা তবু থাকে একরকম। অন্য কাতে পাশ ফিরিয়া দেখি বিছানা কনকন করিতেছে সে পাশে। মনে হয় যেন ঠান্ডা পুকুরের জলে পৌষ মাসে রাত্রে ডুব দিলাম। পাশেই জঙ্গলের মধ্যে কিসের যেন সম্মিলিত পদশব্দ। কাহারা যেন দৌড়িতেছে। গাছপালা, শুকনো বনঝাউয়ের গাছ মটমট শব্দে ভাঙিয়া ঊর্ধ্বশ্বাসে দৌড়িতেছে। কি ব্যাপারখানা কিছু বুঝিতে না পারিয়া সিপাহী বিশ্বরাম পারে ও স্কুল মাস্টার গণরি তেওয়ারিকে ডাক দিলাম। তাহারা নিদ্রাজড়িত চোখে উঠিয়া বসিল। কাচারির মেঝেতে যে আগুন জ্বালা হইয়াছিল, তাহারাই শেষ দীপ্তিটুকুতে ওদের মুখে আলস্য সম্ভ্রম ও নিদ্রালুতার ভাব ফুটিয়া উঠিল। গণরি তেওয়ারি কান পাতিয়া একটু শুনিয়াই বলিল, কিছু না হুজুর, নীলগাইয়ের জেরা দৌড়চ্ছে জঙ্গলে। কথা শেষ করিয়াই সে নিশ্চিন্ত মনে পাশ ফিরিয়া শুইতে যাইতেছিল। জিজ্ঞাসা করিলাম, নীলগাইয়ের দল হঠাৎ এত রাতে ওমন দৌড়বার কারণ কি? বিশ্বরাম পারে আশ্বাস দেবার সুরে বলিল, হয়তো কোনো জানোয়ারে তাড়া করে থাকবে হুজুর, এছাড়া আর কি? কি জানোয়ার? কি আর জানোয়ার হুজুর, জঙ্গলের জানোয়ার। শের হতে পারে, নয়তো ভালু। যে ঘরে শুইয়া আছি, নিজের অজ্ঞাতসারে তাহার কাশডাটার বাঁধা আগরের দিকে নজর পড়িল। সে আগর এত হালকা যে বাহির হইতে একটা কুকুরে ঠেলা মারিলেও তাহা ঘরের মধ্যে উল্টাইয়া পড়ে। এমন অবস্থায় ঘরের সামনেই জঙ্গলে নিস্তব্ধ নিশীথ রাত্রের বাঘ বা ভাল্লুকে বন্য নীলগাইয়ের দল তাড়া করিয়া লইয়া চলিতেছে, এ সংবাদটিতে যে বিশেষ আশ্বস্ত হইলাম না তাহা বলাই বাহুল্য। একটু পরেই ভোর হইয়া গেল। দিন যতই যাহিতে লাগিল, জঙ্গলের মোহ ততই আমাকে ক্রমে পাইয়া বসিল। এর নির্জনতা ও অপরাহ্নের সিঁদুর ছড়ানো বনঝাউয়ের জঙ্গলের কি আকর্ষণ আছে বলিতে পারি না। আজকাল ক্রমশ মনে হয় এই দিগন্তব্যাপী বিশাল বন প্রান্তর ছাড়িয়া, ইহার রোদ পোড়া মাটির তাজা সুগন্ধ, এই স্বাধীনতা, এই মুক্তি ছাড়িয়া কলিকাতার গোলমালের মধ্যে আর ফিরিতে পারিব না। এমনের ভাব একদিনে হয় নাই। কত রূপে কত সাজেই যে বন্য প্রকৃতি আমায় মুগ্ধ অনবস্থ দৃষ্টির সম্মুখে আসিয়া আমায় ভুলাইল। কত সন্ধ্যা আসিল অপূর্ব রক্তমেঘের মুকুট মাথায়। দুপুরের খরতর রৌদ্র আসিল উন্মাদিনী ভৈরবীর বেশে। গভীর নিশীথে জ্যোৎস্নাবরণী সুরসুন্দরীর সাজে হিমস্নিগ্ধ বনকুসুমের সুবাস মাখিয়া
আকাশ ভরা তারার মালা গলায় অন্ধকার রজনীতে কালপুরুষের আগুনের খড়গ হাতে দিগ্বেদিক ব্যাপিয়া বিরাট কালী মূর্তিতে। একদিনের কথা জীবনে কখনো ভুলিব না। মনে আছে সেদিন দোল পূর্ণিমা। কাচারির সেপাহীরা ছুটি চাহিয়া লইয়া সারাদিন ঢোল বাজাইয়া হোলি খেলিয়াছে। সন্ধ্যার সময়ও নাচ গানের বিরাম নাই দেখিয়া আমি নিজের ঘরে টেবিলে আলো জ্বালাইয়া অনেক রাত পর্যন্ত হেড অফিসের জন্য চিঠিপত্র লিখিলাম। কাজ শেষ হইতেই ঘড়ির দিকে চাহিয়া দেখি রাত প্রায় 1টা বাজে। শীতে জমিয়া যাইবার উপক্রম হইয়াছি। একটা সিগারেট ধরাইয়া জানালা দিয়া বাহিরের দিকে উঁকি মারিয়া মুগ্ধ ও বিস্মিত হইয়া দাঁড়াইয়া রহিলাম। যে জিনিসটা আমাকে মুগ্ধ করিল তাহা পূর্ণিমা নিশীথিনীর অবর্ণীয় জ্যোৎস্না। হয়তো যতদিন আসিয়াছি শীতকাল বলিয়া গভীর রাত্রে কখনো বাহিরে আসি নাই, কিংবা অন্য যে কোনো কারণেই হোক ফুলকিয়া বৈহারের পরিপূর্ণ জ্যোৎস্নারাত্রির রূপ এই আমি প্রথম দেখিলাম। দরজা খুলিয়া বাহিরে আসিয়া দাঁড়াইলাম। কেহ কোথাও নাই। সেপাহীরা সারাদিন আমোদ প্রমোদের পরে ক্লান্ত দেহে ঘুমাইয়া পড়িয়াছে। নিঃশব্দ অরণ্যভূমি, নিস্তব্ধ জনহীন নিশীথরাত্রি। সে জ্যোৎস্নারাত্রির বর্ণনা নাই। কখনো সেরকম ছায়াবিহীন জ্যোৎস্না জীবনে দেখি নাই। এখানে খুব বড় বড় গাছ নাই, ছোট ছোট বনঝাউ ও কাশবন, তাহাতে তেমন ছায়া হয় না। চকচকে সাদাবালি মেশানো জমি ও শীতের রোদ্রে অর্ধশুকনো কাশবনে জ্যোৎস্না পড়িয়া এমন এক অপার্থিব সৌন্দর্যের সৃষ্টি করিয়াছে, যাহা দেখিলে মনে কেমন ভয় হয়। মনে কেমন যেন একটা উদাস বাঁধনহীন মুক্তভাব। মন হু হু করিয়া ওঠে। চারিদিকে চাহিয়া সেই নীরব নিশীথ রাত্রে জ্যোৎস্নাভরা আকাশতলে দাঁড়াইয়া মনে হইল এক অজানা পরিরাজ্যে আসিয়া পড়িয়াছি। মানুষের কোনো নিয়ম এখানে খাটিবে না। এইসব জনহীন স্থান গভীর রাত্রে জ্যোৎস্নালোকে পরীদের বিচরণভূমিতে পরিণত হয়। আমি অনাধিকার প্রবেশ করিয়া ভালো করি নাই। তাহার পর ফুলকিয়া বৈহারের জ্যোৎস্নারাত্রি কতবার দেখিয়াছি। ফাল্গুনের মাঝামাঝি যখন দুদুলি ফুল ফুটিয়া সমস্ত প্রান্তরে যেন রঙিন ফুলের গালিচা বিছাইয়া দেয়, তখন কত জ্যোৎস্নাশুভ্র রাত্রে বাতাসে দোদুলি ফুলের মিষ্টি সুবাস প্রাণ ভরিয়া আঘ্রাণ করিয়াছি। প্রত্যেকবারই মনে হইয়াছে জ্যোৎস্না যে এত অপূরূপ হইতে পারে, মনে এমন ভয় মিশ্রিত উদাস ভাব আনিতে পারে, বাংলাদেশে থাকিতে তাহা তো কোনোদিন ভাবিও নাই। ফুলকিয়া সে জ্যোৎস্নারাত্রির বর্ণনা দেবার চেষ্টা করিব না। সেরূপ সৌন্দর্য লোকের সহিত প্রত্যক্ষ পরিচয় যতদিন না হয় ততদিন শুধু কানে শুনিয়া বা লেখা পড়িয়া তাহা উপলব্ধি করা যাইবে না, করা সম্ভব নয়। অমন মুক্ত আকাশ, অমন নিস্তব্ধতা, অমন নির্জনতা, অমন দিগ্বেদিক বিসর্পিত বনানীর মধ্যেই শুধু অমন্তর রূপলোক ফুটিয়া ওঠে। জীবনে একবারও সে জ্যোৎস্নারাত্রি দেখা উচিত। যে না দেখিয়াছে ভগবানের সৃষ্টির একটি অপূর্ব রূপ, তাহার নিকট চির অপরিচিত রহিয়া গেল। একদিন ডিহি আজমাবাদের সার্ভে ক্যাম্প হইতে ফিরিবার সময় সন্ধ্যার মুখে বনের মধ্যে পথ হারাইয়া ফেলিলাম। বনের ভূমি সর্বত্র সমতল নয়, কোথাও উঁচু জঙ্গলাবৃত বালিয়ারি টিলা, তারপরই দুটি টিলার মধ্যবর্তী ছোটখাটো উপত্যকা। জঙ্গলের কিন্তু কোথাও কোনো বিরাম নাই। টিলার মাথায় উঠিয়া চারিদিকে চাহিয়া দেখিলাম যদি কোনো দিকে কাচারির মহাবীরের ধবজা আলো দেখা যায়। কোনো দিকে আলোর চিহ্নও নাই, শুধু উঁচু নিচু টিলা ও ঝাউবন আর কাশবন, মাঝে মাঝে শাল ও আসান গাছের বনও আছে। 2 ঘন্টা ঘুরিয়াও যখন জঙ্গলের কুল কিনারা পাইলাম না, তখন হঠাৎ মনে পড়িল নক্ষত্র দেখিয়া দিক ঠিক করি না কেন। গ্রীষ্মকাল, কালপুরুষ দেখি প্রায় মাথার উপর রহিয়াছে। বুঝিতে পারিলাম না কোন দিক হইতে আসিয়া কালপুরুষ মাথার উপর উঠিয়াছে। সপ্তর্ষি মণ্ডল খুঁজিয়া পাইলাম না। সুতরাং নক্ষত্রের সাহায্যে দিক নিপরণের আশা পরিত্যাগ করিয়া ঘোড়াকে ইচ্ছামতো ছাড়িয়া দিলাম। মাইল দিয়ে গিয়া জঙ্গলের মধ্যে একটা আলো দেখা গেল। আলো লক্ষ্য করিয়া সেখানে উপস্থিত হইয়া দেখিলাম জঙ্গলের মধ্যে 20 বর্গহাত আন্দাজ পরিষ্কার স্থানে একটা খুব নিচু ঘাসের খুপড়ি। কুড়ের সামনে গ্রীষ্মের দিনেও আগুন জ্বালানো। আগুনের নিকট হইতে একটু দূরে একটা লোক বসিয়া কি করিতেছে। আমার ঘোড়ার পায়ের শব্দ শুনিয়া লোকটি চমকিয়া উঠিয়া দাঁড়াইয়া বলিল, কে? তারপরেই আমায় চিনিতে পারিয়া তাড়াতাড়ি কাছে আসিল ও আমাকে খুব খাতির করিয়া ঘোড়া হইতে নামাইল। পরিশ্রান্ত হইয়াছিলাম। প্রায় 6 ঘন্টা আছি ঘোড়ার উপর।
কারণ সার্ভে ক্যাম্পেও আমিনের পিছু পিছু ঘোড়ায় টোটো করিয়া জঙ্গলের মধ্যে ঘুরিয়াছি। লোকটার প্রদত্ত একটা ঘাসের চাটাইয়ে বসিলাম। জিজ্ঞাসা করিলাম, তোমার নাম কি? লোকটা বলিল, গনু মাহাতো, জাতি গাঙ্গোত্তা। এই অঞ্চলে গাঙ্গোত্তা জাতির উপজীবিকা চাষাবাস ও পশুপালন, তাহা আমি এতদিনে জানিয়াছিলাম। কিন্তু এই লোকটা এই জনহীন গভীর বনের মধ্যে একা কি করে? বলিলাম, তুমি এখানে কি করো? তোমার বাড়ি কোথায়? হুজুর, মহিষ চড়াই। আমার ঘর এখান থেকে 10 কোষ উত্তরে ধরমপুর, লছমন নিয়াটোলা। নিজের মহিষ? কতগুলো আছে? লোকটা গর্ভের সুরে বলিল, 5টা মহিষ আছে হুজুর। 5টা মহিষ? দুস্তর মতো অবাক হইলাম। 10 কোষ দূরের গ্রাম হইতে 5টা মাত্র মহিষ সম্বল করিয়া লোকটি এই বিজন বনের মধ্যে মহিষ চুরির খাজনা দিয়া একা খুপড়ি বাঁধিয়া মহিষ চড়ায়। দিনের পর দিন, মাসের পর মাস এই ছোট খুপড়িটাতে কি করিয়া সময় কাটায়? কলিকাতা হইতে নতুন আসিয়াছি, শহরের থিয়েটার বায়োস্কোপ লালিত যুবক আমি, বুঝিতে পারিলাম না। কিন্তু এদেশের অভিজ্ঞতা আরো বেশি হইলে বুঝিয়াছিলাম কেন গনু মাহাতো ওভাবে থাকে। তাহার অন্য কোনো কারণ নাই ইহা ছাড়া যে গনু মাহাতোর জীবনের ধারণাই এই রূপ। যখন তাহার 5টি মহিষ তখন তাহাদের চড়াইতে হইবে, এবং যখন চড়াইতে হইবে তখন জঙ্গল আছে, কুড়ে বাঁধিয়া একা থাকিতেই হইবে। এই অত্যন্ত সাধারণ কথা, ইহার মধ্যে আশ্চর্য হইবার কি আছে? গনু কাঁচা শালপাতায় একটা লম্বা পিকা বা চুরুট তৈরি করিয়া আমার হাতে সসম্ভ্রমে দিয়া আমায় অভ্যর্থনা করিল। আগুনের আলোতে উহার মুখ দেখিলাম। বেশ চওড়া কপাল, উঁচু নাক, রং কালো, মুখশ্রী সরল, শান্ত চোখের দৃষ্টি। বয়স 60-এর উপর হইবে। মাথার চুল একটিও কালো নাই। কিন্তু শরীর এমন সুগঠিত যে এই বয়সেও প্রত্যেকটি মাংসপেশি আলাদা করিয়া গুনিয়া লওয়া যায়। গনু আগুনে আরো বেশি কাঠ ফেলিয়া দিয়া নিজেও একটি শালপাতার পিকা ধরাইল। আগুনের আভায় খুপড়ির মধ্যে এক আধখানা পিতলের বাসন চকচক করিতেছে। আগুনের কুণ্ডের মণ্ডলীর বাহিরে ঘোরতর অন্ধকার ও ঘন বন। বলিলাম, গনু, একা এখানে থাকো? জন্তু জানোয়ারের ভয় করে না? গনু বলিল, ভয় ডর করলে আমাদের কি চলে হুজুর? আমাদের যখন এই ব্যবসা, সেদিন তো রাত্রে আমার খুপড়ির পেছনে বাঘ এসেছিল। মহিষের 2টো বাচ্চা আছে, ওদের উপর তাক। শব্দ শুনে রাত্রে উঠে টিন বাজাই, মশাল জ্বালি, চিৎকার করি। রাত্রে আর ঘুম হলো না হুজুর। শীতকালে তো সারা রাত এই বনে ফেউ ডাকে। খাও কি এখানে? দোকান টোকান তো নেই, জিনিসপত্র পাও কোথায়? চাল ডাল? হুজুর, দোকানে জিনিস কেনবার মতো পয়সা কি আমাদের আছে? না আমরা বাঙালি বাবুদের মতো ভাত খেতে পাই। এই জঙ্গলের পেছনে আমার 2 বিঘা খেরি ক্ষেত আছে। খেরি দানা সিদ্ধ আর জঙ্গলে বাথুয়া শাক হয়, তাই সিদ্ধ। আর একটু নুন, এই খাই। ফাগুন মাসে জঙ্গলে গুর্মি ফল ফলে, নুন দিয়ে কাঁচা খেতে বেশ লাগে। লতানে গাছ, ছোট ছোট কাকুরের মতো ফল হয়। সে সময় এ মাসে এই অঞ্চলের যত গরিব লোক গুর্মি ফল খেয়ে কাটিয়ে দেয়। দলে দলে ছেলেমেয়েরা আসবে জঙ্গলের গুর্মি তুলতে। জিজ্ঞাসা করিলাম, রোজ রোজ খেরির ধানা সিদ্ধ আর বাতুয়া শাক ভালো লাগে? কি করব হুজুর, আমরা গরিব লোক, বাঙালি বাবুদের মতো ভাত খেতে পাবো কোথায়? ভাতে অঞ্চলের মধ্যে কেবল রাসবিহারী সিং আর নন্দলাল পারে খায় দুবেলা। সারাদিন মহিষের পেছনে ভূতের মতো খাটে হুজুর। সন্ধ্যের সময় ফিরি যখন, তখন এত খিদে পায় যে যা পাই খেতে তাই ভালো লাগে। গনুকে বলিলাম, কলকাতা শহর দেখেছ গনু? না হুজুর, কানে শুনেছি। ভাগলপুর শহরে একবার গিয়েছি, বড় ভারী শহর। ওখানে হাওয়ার গাড়ি দেখেছি, বড় তাজ্জব চিজ হুজুর। ঘোড়া নেই, কিছু নেই, আপনা আপনি রাস্তা দিয়ে চলছে। এই বয়সে উহার স্বাস্থ্য দেখিয়া অবাক হইলাম। সাহসও যে আছে ইহা মনে মনে স্বীকার করিতে হইবে। গনুর জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন মহিষ কয়টি। তাদের দুধ অবশ্য এ জঙ্গলে কে কিনিবে? দুধ হইতে মাখন তুলিয়া ঘি করে, 2-3 মাসের ঘি একত্রে জমাইয়া 9 মাইল দূরবর্তী ধরমপুরের বাজারে মরোয়ারিদের নিকট বিক্রয় করিয়া আসে। আর থাকিবার মধ্যে ওই 2 বিঘা খেরি, অর্থাৎ শ্যামা ঘাসের ক্ষেত, যার দানা সেদ্ধ এ অঞ্চলের প্রায় সকল গরিব লোকের একটা প্রধান খাদ্য। গনু সে রাত্রে আমাকে কাচারিতে পৌঁছাইয়া দিল। কিন্তু গনুকে আমার এত ভালো লাগিল যে কতবার শান্ত বৈকালে তাহার খুপড়ির সামনে আগুন পোহাইতে পোহাইতে গল্প করিয়া কাটাইয়াছি।
ওদেশের নানা রূপ তথ্য গনুর কাছে যেরূপ শুনিয়াছিলাম অত কেউ দিতে পারে নাই। গনুর মুখে কত অদ্ভুত কথা শুনিতাম। উড়ুক্কু সাপের কথা, জীবন্ত পাথর ও আতুরে ছেলের হাঁটিয়া বেড়াইবার কথা ইত্যাদি। ওই নির্জন জঙ্গলের পারিপার্শ্বিক অবস্থার সঙ্গে গনুর সেসব গল্প অতি উপাদেয় ও অতি রহস্যময় লাগিত। আমি জানি কলকাতা শহরে বসিয়া সেসব গল্প শুনিলে তাহা আজগুবি ও মিথ্যা মনে হইতে বাধ্য। যেখানে সেখানে যে কোনো গল্প শোনা চলে না। গল্প শুনিবার পটভূমি ও পারিপার্শ্বিক অবস্থার উপর উহার মাধুর্য যে কতখানি নির্ভর করে তাহা গল্পপ্রিয় ব্যক্তিমাত্রই জানে। গনুর সকল অভিজ্ঞতার মধ্যে আমার আশ্চর্য বলিয়া মনে হইয়াছিল বন্য মহিষের দেবতা টারবারোর কথা। কিন্তু যেহেতু এই গল্পের একটি অদ্ভুত উপসংহার আছে, সেজন্য সে কথা এখন না বলিয়া যথাস্থানে বলিব। এখানে বলিয়া রাখি, গনু আমাকে যেসব গল্প বলিত তাহা রূপকথা নহে, তাহার ব্যক্তিগত অভিজ্ঞতার বিষয়ে। গনু জীবনকে দেখিয়াছে, তবে অন্যভাবে। অরণ্য প্রকৃতির ঘনিষ্ঠ সংস্পর্শে আজীবন কাটাইয়া সে অরণ্য প্রকৃতির সম্বন্ধে একজন রীতিমতো বিশেষজ্ঞ ব্যক্তি। তাহার কথা হঠাৎ উড়াইয়া দেওয়া চলে না। মিথ্যা বানাইয়া বলিবার মতো কল্পনা শক্তিও গনুর আছে বলিয়া আমার মনে হয় নাই।